প্রথম আমেরিকা এসে তার কেমন লেগেছিল, কিভাবে চাকরি পেলেন, কিভাবে জবটা কিভাবে পরীক্ষাটা দিত সেটাই জানো না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আজকে যাচ্ছি নিউ ইয়র্ক বন্ধুর বাসায় বেড়াতে। এখন আজকে দিন ঝকঝকে সুন্দর এবং অত ঠান্ডা না, যদিও বাংলাদেশের তুলনায় অনেক ঠান্ডা। আপনার এখন সেলসিয়াসে কত 6-7 ডিগ্রি, তো আমাদের এখানে এটা গরম, কারণ আমরা আরও অনেক ঠান্ডা অভ্যস্ত। নর্মালি আমি বের হয়ে যাই ফজরের ওয়াক্তের পরপরই, কারণ তাহলে ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করা যায়, আর সকালবেলা ঘুরতে বের হলে দিনের বরকত পাওয়া যায়, আপনি অনেক কিছু করতে পারবেন। আর একটু দেরি করে বের হলে দিনের অর্ধেক তো রাস্তায় শেষ। আর এখানের যে ওয়েদার, এখন স্প্রিং এসে গেছে, বসন্ত এসে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ হয়নি, বাট কাছাকাছি। কিন্তু এই যে একদিন অনেক গরম আর একদিন প্রচণ্ড ঠান্ডা, এত বেশি ফ্ল্যাকচুয়েশনে যে গলা ভেঙে যায়, তারপর সর্দি, সারাক্ষণ সর্দি, আবার অ্যালার্জি, কারণ এই সময় বিভিন্ন গাছের ফুল ফুটছে, পাতা আসছে, কাজেই তখন পলেন বেড়ে যায় এবং অনেক অনেক অ্যালার্জিক সমস্যা তৈরি হয়। এখন অ্যালার্জি এমন একটা জিনিস যে আপনার অনেকে ভাবে যে ছোটোবেলা থেকে সারা জীবন একই ধরনের অ্যালার্জি থাকবে, আসলে তা না। মানুষের বয়সের সাথে সাথে অনেক অ্যালার্জি বেড়ে যায়, নতুন করে তৈরি হয়, অ্যালার্জিক হয় মানুষ নতুন নতুন জিনিসের প্রতি অনেক সময়। আবার এমনও হয় যে ছোটোবেলা থেকে যেসব জিনিসে অ্যালার্জি ছিল, বড় হওয়ার পরে সেগুলো চলে গেছে। কাজেই এটা ফ্ল্যাকচুয়েট করে, এটা সবসময় পার্মানেন্ট না। যাই হোক, এটা প্রায় 3 ঘন্টার জার্নি আমাদের। আমরা যাব সেখানে এক বন্ধু বাসায় দুপুরে কয়েক ঘন্টা বেড়াবো, তারপর আবার আরেক ফ্রেন্ডের বাসায় যাব, নাসির ভাই, আপনারা তাকে চেনেন, যার সাথে আমি টার্কি বেড়ালাম। এরপরে তার গ্রামে বাড়ি গিয়ে সেই পুকুর পাড়ে বিরাট বড় ডেকের মধ্যে কয়েকশো মানুষের বিরিয়ানি রান্না করলাম। সেই নাসির ভাই, তার ওখানে বেড়াতে যাচ্ছি আমরা আজকে। এখন আমাদের প্রথম যে স্টপেজ সেটা হলো বেলারোজ। বেলারোজ নিউ ইয়র্ক স্টেটের একটা সিটি, সাবার্ব। তো আমরা এখন সেখানে যাচ্ছি, আর নেক্সট কয়েকদিন ইনশাল্লাহ অনেক এনজয় করবো আশা করি। আমরা এখন যাচ্ছি স্টকটন ইউনিভার্সিটির ভিতর দিয়ে, এবং এই ইউনিভার্সিটির বিভিন্ন ভিডিও আপনারা বিভিন্ন সময় দেখেছেন। আর এটা এক সময় আমি যখন এখানে এসেছি একেবারে ছোট একটা কলেজ ছিল, ছোট একটা বিল্ডিং, কয়েকটা ফ্যাকাল্টি, একদম একেবারে ছোট। আর সেটা আস্তে আস্তে বড় হতে হতে এখন একটা ইউনিভার্সিটি, এবং খুবই সুন্দর। এর ভিতরটা অনেক বড় বড় 2টা লেক আছে, 2টাই মানুষের তৈরি। সেই লেক দুটো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে। আর একদম বনের ভিতরে ইউনিভার্সিটি। বিভিন্ন সময় আমি আপনাদের সাথে ইমিগ্রেশন নিয়ে কথা বলি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যে, কিন্তু আজকাল আইন কানুন এত দ্রুত বদলে যাচ্ছে। ইভেন আমার যে গত ভিডিওতে আমি ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলেছিলাম, তারপরেও আইন বদলে গেছে, নতুন নতুন পলিসি চেঞ্জ হয়। এখন বাংলাদেশকে অন্যান্য অনেকগুলো দেশের সাথেও রেস্ট্রিক্টেড করে দিয়েছে ভিসার ব্যাপারে, কারণ আনফর্চুনেটলি, খুবই লজ্জার কথা, কিন্তু আমাদের মধ্যে অনেক বাংলাদেশি একটা বিরাট অংশ সরকারি সাহায্য নিয়ে থাকে, বাসা ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু। ডিটেলসে যাচ্ছি না, আগে পর অনেকবার বলেছি। তো এর একটা বড় কারণ যে গভর্নমেন্ট এখন বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, একেবারে যে দিচ্ছে না তা না, কিন্তু ফ্যামিলি ভিসা, স্পাউস ভিসা, এগুলি সবই একেবারেই হোল্ডে আছে এখন। ফ্যামিলি ভিসা তো যেমন ভাই বোনের 4, সেটা তো 16, 17, 18 বছর পরও এখনও হচ্ছে না। কাজে এটা খুবই আনফর্চুনেট, বাট আমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, থাকতে হবে, এবং জাস্ট খেয়াল রাখতে হবে কি হয়। কারণ আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন, সবসময় আমি সঠিক উত্তর দিতে পারি না, কারণ এত দ্রুত সব চেঞ্জ হচ্ছে যে কিপ আপ করা অনেক কঠিন। আবার এর মধ্যে আরও একটা খারাপ খবর, যেটা আপনারা অনেকে হয়তো জানেন না,
যে যখন নাকি আপনার যে স্পন্সর করে, যে আপনার জন্য অ্যাপ্লাই করেছে, আপনাদের ধরেন একেবারে ভিসা টিসা রেডি, যে 2-1 দিন পরে আপনার ফ্লাই করবেন, এমন সিচুয়েশন এসেও যদি আপনার স্পন্সর মারা যায়, আল্লাহ না করুক, তাহলে কিন্তু সবার ভিসা বাতিল এবং সবার ইমিগ্রেশন বাতিল হয়ে যায় সাথে সাথে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু আমার চেনা ফ্যামিলি অ্যাপ্লাই করেছে, বাবা, তো তার ছেলে মেয়েরা, ওয়াইফ, তারা তো সবাই এক্সাইটেড অবভিয়াসলি আমেরিকা আসবে। তো এখন আমার যেটা এই কথাটা কেন বললাম এখন, কারণ অনেকেই ওই আমেরিকা আসবে এই আশায় বাংলাদেশ আর কিছু করে না, লেখাপড়া ঠিকভাবে করে না, অথবা ব্যবসা থাকলে ব্যবসাও করে না, চাকরিও খুঁজে না, আর 5 বছর পর আমেরিকায় চলে যাবে, এখন আর বাংলাদেশে আর চাকরি করে অথবা ব্যবসা করে কী লাভ। কিন্তু ইউ ডোন্ট নো, আপনার ভিসা, আপনার সব অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও আপনি 1 সপ্তাহ আগেও আপনার এটা সব ক্যান্সেল হয়ে যেতে পারে যদি আপনার প্রিন্সিপাল যে অ্যাপ্লিক্যান্ট সে যদি মারা যায়, আল্লাহ না করুক কোনো কারণে, তাহলে আপনাদের কারোই যাওয়া হবে না। কাজেই ওই বাচ্চা না ফোটা পর্যন্ত ডিম গোনা যাবে না। আপনি যখন আমেরিকাতে পা রাখবেন তখন আপনি আমেরিকা আসলেন, কিন্তু তার আগে আশা করে বসে থাকবেন, বাংলাদেশে কিছু করবেন না, কত বছর লাগবে আপনি জানেন না, আর সে অপেক্ষার পরও আপনার আশা হবে কিনা সেটাও আপনি জানেন না। তো কাজেই এইগুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময়, যেন আমাদের ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায় আমেরিকার আশায়। কি সুন্দর নীল আকাশ, কিন্তু এর মধ্যে যদি 2-1টা সাদা মেঘ থাকতো তাহলে আরো সুন্দর লাগতো, অনেক সুন্দর লাগতো। আমরা এখন যে নদীর উপরে দিয়ে যাচ্ছি তার নাম হলো মল্লিকা রিভার। আমেরিকানরা একটু অন্য অ্যাকসেন্টে অন্যভাবে বলে মল্লিকা, আমার কাছে এটা মল্লিকা রিভার, মল্লিকা নদী। বিউটিফুল। এখানে আমরা মাঝে মাঝে মাছ ধরতে আসি, ছোট ছোট মাছ পাওয়া যায়, বড় মাছ কম পাওয়া যায়, কিন্তু ছোট মাছ অনেক পাওয়া যায়। এটা পানি একেবারে ফ্রেশ না, একটু হালকা হালকা নোনতা, কারণ এটা বে, আমাদের যে সমুদ্র আটলান্টিক ওশান, সেই বের সাথে এটা কানেক্টেড। একটু আগে নিউ ইয়র্কের জ্যামের কথা বলেছি। নিউ ইয়র্ক অনেক বড় একটা স্টেট, অনেক বড়, নিউ জার্সি যেতে অনেক বড়। তো সেখানে তো সব জায়গায় জ্যাম না, শুধুমাত্র অফিস আওয়ারে আপনার মেইন সিটি যেমন ম্যানহাটন অথবা অন্য অন্য যে বড়গুলো আছে নিউ ইয়র্ক সিটির, সেই জায়গাগুলো প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়। আপনার এমনও হতে পারে ঢাকার চাইতেও হতে পারে ট্রাফিক জ্যাম। এমনও হয়েছে যে মাত্র 4-5 কিলোমিটার পার হতে আমার 1 ঘন্টা লেগে গেছে, এমন জ্যামও আমি পড়েছি। তো যেহেতু আমরা সিটিতে যাচ্ছি, এই জন্য আমরা অফিস আওয়ারটা অ্যাভয়েড করলাম। তার জন্য অ্যাভয়েড করতে হলে আপনার একদম ভোরে ফজর ওয়াক্তে বের হতে হবে, অথবা সকাল 8টার পরে যদি আমি বের হই এখান থেকে, ওখানে পৌঁছতে আমার নিউ ইয়র্কে পৌঁছতে 9:30 বেজে যাবে। 10টার মধ্যে জ্যাম কমে যায়, কারণ যারা অফিসে যাওয়ার সবাই অফিসে চলে গিয়েছে অলরেডি। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ট্রাভেল পার্টনার আমার সাথে আছে মালা। আসসালামু আলাইকুম। আমরা আজকে নিউ ইয়র্কে যাচ্ছি বন্ধুর ওখানে, তো 2 বন্ধুর সঙ্গে দেখা করব এবং একদিন থেকেও যেতে পারি, তো অনেক লম্বা ড্রাইভ, আমাদের সঙ্গে থাকবেন। গার্ডেন স্টেট পার্কওয়ে খুবই ফেমাস বিভিন্ন কারণে, কারণ এটা অনেক সুন্দর, চারিদিকে গাছ থাকাতে এটা আসলে একটা বনের ভিতর দিয়ে রাস্তাটা গেছে, কাজেই খুব এনজয়েবল একটা ড্রাইভ, খুব কম ট্রাফিক জ্যাম থাকে। একমাত্র বছরের বিশেষ কয়েকদিন হয়তো একটু ট্রাফিক জ্যাম থাকে, নাহলে যেমন দেখতে পাচ্ছেন এরকম ড্রাইভ করে খুবই আরাম। আর এখানে প্রতি 20 মিনিট পর বাথরুম আছে, বাথরুম, চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, রেস্ট এরিয়া যেটাকে বলে, এবং সেটা আপনার অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়। আর আমেরিকার সব রাস্তাতেই কিন্তু, হাইওয়েতে কিন্তু এত ঘন ঘন রেস্ট এরিয়া থাকে না। যেমন আমাদের পেনসিলভেনিয়া ফর এক্সাম্পল, সেখানে পেনসিলভেনিয়াতে যে একটা হাইওয়ে আছে, ঠিক নামটা মনে করতে পারছি না, তো সেখানে আপনার প্রায় 1 ঘন্টা লাগে একটা রেস্টরুম পেতে, কাজে 1 ঘন্টা আপনাকে হোল্ড করে রাখতে হবে। আর এখানে নিউ জার্সিতে আমাদের এই গার্ডেন স্টেট পার্কওয়েতে প্রতি 20 মিনিট পর একটা করে রেস্ট এরিয়া। আমাদের এখানে স্পিড লিমিট 65 মাইল ঘন্টায় এই রাস্তায়, বিভিন্ন রাস্তায় স্পিড লিমিট বিভিন্ন রকম থাকে। তো কিন্তু আপনি যদি 5 মাইল 6 মাইল ওভার স্পিড করেন পুলিশে ধরবে না, কিন্তু যদি 10 মাইল অথবা তার চেয়ে 1 মাইলও বেশি হয়, 65-এ যদি আপনি 75 চালান, ভালো চান্স যে পুলিশ আপনাকে ধরে ফেলবে। আর পুলিশ এখানে বিভিন্ন জায়গায় স্পিড ট্র্যাপ, যেটা বাংলাদেশেও দেখেছি, দাঁড়িয়ে থাকে এবং তারা
তাদের রেডারে ধরা পড়ে যে কত স্পিড আপনি যাচ্ছেন, তারপর আপনাকে চেজ করে ধরে একটা টিকিট দিয়ে দিবে। বাংলাদেশে বলে কেস খাওয়া, এখানে বলে টিকিট পাওয়া। সেই টিকিট আপনি আবার কন্টেস্ট করতে পারেন, কারণ শুধু যে টাকা তাই না, আপনি টিকিটটা যখন আপনি পে করে দিবেন, হতে পারে $200, $150, এরকম $100, এরকম একটা অ্যামাউন্ট হতে পারে, ডিপেন্ড করে আপনার স্পিড কত বেশি ছিল। যত বেশি থাকবে সেই তুলনায় আপনার সেই ফাইনটা হবে। তো যাই হোক, তখন আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন, কোর্টে একজন লয়ার ধরে তখন সেটা আবার নেগোসিয়েশন করা যায় যে আমি টাকাটা দিব কিন্তু আমাকে পয়েন্ট দেওয়া যাবে না, যে আমি এমন একটা অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া হোক যার মধ্যে কোনো পয়েন্ট নাই, যেমন সিট বেল্ট পরা ছিল না। তো যাই হোক, তখন টাকাটা ওরা পায় কিন্তু আপনার লাইসেন্সের এগেনস্টে পয়েন্ট জমা হবে না এবং আপনার ইন্স্যুরেন্স বাড়বে না, কারণ আপনি যদি অনেকগুলো টিকিট খেয়ে যান আপনার ইন্স্যুরেন্স বেড়ে যাবে, তখন বছর বছর অনেক বেশি টাকা দিতে হয়। কাজেই ধরা শুধু যে আপনি একবার একটা টিকিট খেলেন, পয়সা দিলেন, সেখানেই শেষ না, এটা অনেক লং টার্ম এফেক্ট, অনেক বেশি। এই জন্য সবাই চেষ্টা করে একটু সাবধানে গাড়ি চালাতে। কি সুন্দর ঝকঝকে দিন, বিউটিফুল, বেড়ানোর জন্য পারফেক্ট দিন। আপনার একটু ঠান্ডা থাকলেও যেহেতু আকাশে সূর্য ব্রাইট, আপনার অত ঠান্ডা মনে হচ্ছে না। আকাশে মেঘ একটু একটু জমা হওয়া শুরু হয়েছে, এটা দেখতে সুন্দর লাগছে। এটা মনে হয় না কোনো বৃষ্টি হবে কিংবা অন্য কোনো ইম্প্যাক্ট হবে। তো যাই হোক, একটু থামলাম, একটু হাঁটাহাঁটি করব, তারপর কফি মেবি। আর এখন আমরা যে বলি যে এখানে যেতে লাগে 1 ঘন্টা 2 ঘন্টা, মাইলেজ বলি না, কারণ মাইলেজ বলে কী লাভ। আপনার 100 মাইল যেতে লাগে আমাদের খুব বেশি হলে 1 ঘন্টা 20 মিনিট, তো এরকম লাগে আর কি। আর এখন আমি বলি 100 মাইল, আপনারা মনে করবেন যে হ্যাঁ 6, 7, 8 ঘন্টা 10 ঘন্টা লাগবে, কারণ বাংলাদেশের ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটাই হওয়ার কথা। কাজে আমরা এইভাবে শেয়ার করি না। আপনার আবার নিউ ইয়র্কে ধরেন, নিউ ইয়র্কে 10 মাইল যেতেও লাগতে পারে 2 ঘন্টা। তো কাজে আমরা ওই মাইলেজটা না বলি সময় এত ঘন্টা লাগবে। এটা আমাদের হিসাবের জন্য সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে আমরা কত দূর যাচ্ছি, কত দূর বলতে কত সময় লাগছে। মোকা, কুকি ক্রাম্বল, ফ্রাপাচিনো। ড্রাইভ করতে করতে এই হালকা হালকা ক্যাফিনের সিপটা অনেক ভালো লাগে, তাহলে যে ঝিমুনি ভাবটা আসে ওটা চলে যায়। লং ড্রাইভ কিন্তু ডিফারেন্ট। বাংলাদেশে অনেকেই বলেন যে যে ঢাকায় গাড়ি চালায় সে পৃথিবীর সব দেশে গাড়ি চালাতে পারবে। হ্যাঁ, অবশ্যই, কিন্তু সিটি ড্রাইভিং আর লং ড্রাইভ কিন্তু এক না, একটু ডিফারেন্ট, অভ্যাসের ব্যাপার আছে।
একসময় নিউ ইয়র্কে আমরা প্রতি মাসে যেতাম কাঁচা বাজার করতে, কারণ তখন আমাদের বাসার আশেপাশে আমাদের এলাকাতে কোনো দেশি গ্রোসারি ছিল না। সে কাঁচা মরিচ বলেন, দেশি মাছ, মাংস, হালাল মাংস, এগুলি পেতে আমাদের যেতে হতো নিউ ইয়র্ক। সমস্ত মাসের বাজার আমরা করতাম। অনেক সময় এমন হয়েছে যে মাসে 2-3 বার যাওয়া হয়েছে, কারণ বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে অথবা ঘোরাঘুরি করতে যেতাম। তখন কিন্তু এই যে রাস্তা ভাড়া, কারণ পেট্রোল অথবা অকটেন বলেন আপনারা বাংলাদেশে, এখানে আমরা বলি গ্যাস, এই গ্যাসের দাম অনেক কম ছিল। প্লাস টোল, রাস্তায় যেতে যে টোল লাগে সেটা এমন বেড়ে গেছে যে প্রায় 8-10 গুণ বেড়ে গেছে। কাজে এখন যাওয়া আসাটা অনেক এক্সপেন্সিভ, আর আগের মতো সেই প্রয়োজন নয়। আগে যেমন শপিং করতে যেতাম, এখন তো আমাদের এলাকাতেই অনেক বাংলাদেশি গ্রোসারি আছে, কাজেই সেই প্রয়োজন নাই। এখন শুধু ঘোরাঘুরি করতে যাওয়া। আবার যে বন্ধু বান্ধবের বাসায় বেড়াতে যাব তারাও এখন আর অনেকে নিউ ইয়র্কে নাই, তারা আমেরিকার বিভিন্ন স্টেটে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যার জন্যে আসলে নিউ ইয়র্কে সেভাবে যাওয়া হয় না। কিন্তু আগে আমরা একসময় অনেক আসতাম নিউ ইয়র্ক বেড়াতে। দূরে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্কের স্কাইলাইন। এখন আমরা যে হাইওয়েতে যাচ্ছি নাম হলো 95, I-95, আর আমরা যাচ্ছি নর্থ বাউন্ড। সো I-95 নর্থ। আর এটার সাথে আপনি গার্ডেন স্টেট পার্কওয়ের যে ডিফারেন্স দেখলে কিন্তু বুঝতে পারছেন এটা ডিফারেন্ট, ওরকম সুন্দর না। আমরা যাব জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হয়ে। এটা আসলে কুইন্সে, আমার যতটুকু ধারণা যেখানে যাচ্ছি আমরা, এটা কুইন্সে। এখন কিন্তু দেখলে মনে হয় যে নিউ ইয়র্কে পৌঁছে গেছি। যে ট্রাফিক, তারপর উঁচু উঁচু বিল্ডিং, যে ক্রাউড দেখে মনে হয় নিউ ইয়র্ক। আমরা অলমোস্ট এসে গেছি। আমাদের লাগলো 3 ঘন্টা, 150 মাইল অথবা তার চেয়ে একটু বেশি হবে। 3 ঘন্টায় চলে এসেছি আমরা। ওই অনেকটা আমাদের ঢাকা টু চিটাগাং, ঢাকাতে চট্টগ্রামে যে দূরত্ব অনেকটা সেরকম দূরত্ব এখানে, কিন্তু 3 ঘন্টা চলে এসেছি। অ্যাকচুয়ালি 2.5 ঘন্টা চলে আসা যায়। আজকে আবার মাঝখানে একটা ব্রেক নিলাম, বেশ লম্বা ব্রেক, আধা ঘন্টার মতো ব্রেক নিলাম। ট্রাফিক জ্যামও একটু বেশি, এই জন্যে লাগলো, কিন্তু আসলে 2.5 ঘন্টার মধ্যে আরামে চলে আসা যায়। Next right. বিউটিফুল, সুন্দর নীলাকাশ, নেবারহুডটা খুব সুন্দর। আপনি নিউ ইয়র্কের সিটির ভিতরে যদি থাকেন অথবা আশেপাশে যদি থাকেন, সেখানে পার্কের বিরাট ঝামেলা। এখানে তো প্রতিটা বাড়ির সামনেই রাস্তার মধ্যে পার্ক করা যায়। আর এটা সাবার্ব, নিউ ইয়র্ক স্টেটের একটা সাবার্ব, এবং সাবার্বগুলিতে আপনার কিন্তু দাম বেশি।
এবং সাধারণত যারা একটু রিচ অথবা একটু ওয়েল অফ তারা এখানে থাকে, কারণ এখানে থাকতে হলে আপনার গাড়ি থাকতেই হবে, না হলে থাকাটা ডিফিকাল্ট। তো এখানে এরা হলো বৃক্ষপ্রেমিক, ঘরবার অনেক গাছ, বিভিন্ন গাছ টাছ লাগিয়ে বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো ওয়াও, অনেক অনেক ধরনের গাছ। এখন আমি তালেব ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, আর তার কাছে জানবো যেখানে এসে প্রথম আমেরিকা এসে তার কেমন লেগেছিল এবং তার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড, এখানে তিনি কী করেন, কীভাবে চাকরি পেলেন, সেগুলো ডিসকাস করব যেন আপনাদের এ থেকে উপকার হয়। আসসালামু আলাইকুম। আমার অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে আবু তালেব মাহমুদ। আমি 1987 বুয়েট থেকে পাশ করে 1 বছর চুয়েটে লেকচার হিসেবে ছিলাম, তারপর বাংলাদেশ বিমানের ফ্লাইটিং হিসেবে জয়েন করি। প্রায় 26 ইয়ার্স আমি এখানে জব করেছি বাংলাদেশ বিমানে। 2014-তে আমি আমেরিকায় ইমিগ্রেশন নিয়ে আসি, এসে 2 ইয়ার্স ব্যাক অ্যান্ড ফোর্থ করেছি বাংলাদেশের সাথে, করে ফাইনালি রিটায়ারমেন্ট কমপ্লিট করে 2016-তে আসছি। বাট 2014-তে আমি যখন প্রথম আসি তখন আমার ফ্রেন্ডরা এখানে, আমার বুয়েটের ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করেছে, স্পেশালি আমার বন্ধু আজহার, খালেদ, এরা আমাকে অনেক গাইড করেছে কীভাবে এখানে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হয়, কীভাবে গভর্নমেন্ট জব পাওয়া যায়। তো তাদের চেষ্টায় এবং তাদের অনুপ্রেরণায় আমি সিভিল সার্ভিস পরীক্ষাটা দিয়ে 2014-তে বাংলাদেশে চলে গেছিলাম। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা জানি সেটা হলো যে এখানে অনেক কোয়ালিফাইড লোকজন আছে, অনেক ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা গাইডেন্সের অভাবে জানে না যে কিভাবে এখানে ভালো চাকরি পাওয়া যায়। তো এই আপনার ওই যে সিভিল সার্ভিসের পরীক্ষাটা, এটা একটুখানি বলেন যে এটা কিভাবে আসলে খোঁজ পাওয়া যায়, কিভাবে দিতে হয়, একটু বলেন। এটা অ্যাকচুয়ালি মেইন জিনিস হচ্ছে গাইডেন্স। অনেকে গাইডেন্সের অভাব, কীভাবে জবটা কীভাবে পরীক্ষাটা দিতে সেটাই জানে না। কোন ওয়েবসাইটে গিয়ে কোন ওয়েবসাইটে গিয়ে পরীক্ষাটা দেখতে হয়, যে কীভাবে পরীক্ষাটা দিতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই জানে না। দ্যাটস ওয়াই পিপল করে এখানে এসে অড জবে ঢুকে যায়। এবং আমার ফ্রেন্ডরা তাই বলছে যে অড জবে একবার ঢুকলে ক্যাশ ডলার আসতে থাকে, সময় পাওয়া যায় না, 8 ঘন্টা 10 ঘন্টা ওভার টাইম করে ভাবে যে টাকা তো আসতেছে, ইট ইজ ফাইন, কিন্তু দে জাস্ট গট লস্ট। তো সেটা আমি করিনি, আমি কোনো অড জবে ঢুকি নাই, কিছুই করি নাই। আমি এখানে যখনই বাংলাদেশ থেকে আসতাম, ওই 2 বছরের ভিতর 2014 থেকে 2016 ভিতর আমি হয়তো 1 মাস 1.5 মাস থাকতাম, কিন্তু আমি পড়াশোনা করতাম। করে আমি সিভিল সার্ভিস পরীক্ষাটা দিয়ে বাংলাদেশে চলে যাই, এবং লাকিলি আই গট এ গুড পজিশন। আমার বোধহয় সাম 5th or 6th ছিলাম প্রথম থেকে। এই সিভিল সার্ভিসের যে পরীক্ষাটা দেওয়া হয়, এটা কি ওয়েবসাইট অথবা কিভাবে খোঁজ করতে হবে? এটা একটা ওয়েবসাইট আছে, এখন আমি মুখস্থ বলতে পারবো না, কারণ এটা তো অনেক জিনিস। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্কে অনেক টাইপের জব আছে। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে, যেমন নিউ ইয়র্ক সিটি একটা গভর্নমেন্ট, নিউ ইয়র্ক স্টেট একটা গভর্নমেন্ট, সেগুলো ওয়েবসাইট খুঁজলেই পাওয়া যায়। এবং ওখানে আপনাকে আপনার রিজিউমি, আপনার সার্টিফিকেট সব আপলোড করে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। করলে আপনাকে ইমেইলে ওরা পাঠাবে সব, কখন কি পরীক্ষা আসতেছে, কি আসতেছে না আসতেছে আর কি। তো যাই হোক, 2016-তে এসে আমার 2 মাস পরে আমি কল পাই আর কি, ওই লিস্ট থেকে আমাকে ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস কল করে। তো আমি ইন্টারভিউ দিয়ে আমার জব হয়। কিন্তু বাট ইনিশিয়ালি যখন চাকরি থাকে না, তখন কিন্তু ইটস ফ্রাস্ট্রেটিং। এভরিবডি ইজ আগ পর্যন্ত এভরিবডি ইজ গোয়িং টু জব, আপনি একা বাসায় বসে আছেন, দেখবেন তো বাস উঠছেন, কেউ নাই, সব বুড়া মানুষ বাসের মধ্যে। ইটস লিটল বিট ফ্রাস্ট্রেটিং। বাট একবার জব হয়ে গেলে, সেট জব, ইউ আর সেট, এভরিথিং ইজ ফাইন। তাহলে আসলে আমেরিকা আসার পর আপনার কাছে যেটা খারাপ লেগেছে সেটা হলো যে একটা কোয়াইটনেস, লোনলিনেস। আপনি যখন বাসে করে কোথাও যাচ্ছেন, হয়তো বাজার করতে যাচ্ছেন, দেখবেন তো বাসের মধ্যে হুইল চেয়ার বাউন্ড প্যাসেঞ্জার, বুড়া মানুষ বা এই টাইপের মানুষ, কোনো একটা প্যাসেঞ্জার খুব একটা নাইও, আপনার কাছে খারাপ লাগবে যে কিরা আমি একমাত্র ইয়াং ম্যান বা 55 ইয়ার্স ওল্ড একটা মানুষ গাড়িতে বসে আছে। ঢাকার ক্রাউড মিস করছি। ঢাকার ক্রাউড মিস করি, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ ভাইকে অনেক ধন্যবাদ এই গাইডেন্স আমাদেরকে দেওয়ার জন্য, যে কীভাবে চাকরি পাওয়া যায়।
আসলে এখানে এসে আপনি যদি কোয়ালিফাইড হন, আপনি বিভিন্ন ওয়েবসাইটে নিজে নিজে সার্চ করে কিন্তু খুঁজে পাবেন, এত ডিফিকাল্ট কিছু না। আর যাই হোক ভাইকে আবারও ধন্যবাদ, এবং আপনাদেরকে ধন্যবাদ যে একটু সময় নিয়ে কথাগুলো শুনেছেন। আশা করি আপনাদের উপকার হবে। এই নেইবারহুডটা যেটা আগে বলেছি নিউ ইয়র্কের সাবার্ব, তো এখানে সাধারণত যারা একটু উচ্চবিত্ত তারা থাকে, কারণ বাড়িগুলো অনেক দাম। এক একটা বাড়ি 800,000 থেকে 1 মিলিয়ন কিংবা আরও বেশি হতে পারে। 2 বেডরুম কি 3 বেডরুম, সাথে 2টা কি 3টা বাথরুম, বেসমেন্ট, এগুলো। আর বাড়িগুলো কিন্তু অনেক পুরনো, 80 বছরের বেশি। সে 1945-এ তৈরি করা হয়েছে, এবং একসময় এটা ছিল আইরিশ নেবারহুড। এখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান বিভিন্ন মিক্সড নেশনের লোকজন এখানে থাকে। তবে ডেফিনেটলি অনেক এক্সপেন্সিভ একটা নেবারহুড, এবং দেখতে পাচ্ছেন খুবই ওয়েল মেনটেইনড, খুব সুন্দর। প্রতিটা বাড়ি প্রায় একই ডিজাইন, কারণ একই সময় তৈরি করা হয়েছে। আর এই তো খুব সুন্দর কোয়াইট একটা নেবারহুড। একটু আগে আমি যেটা বলেছিলাম একবার, যে সাবার্বগুলোতে সাধারণত যারা একটু বিত্তবান তারা থাকে। আমাদের বাংলাদেশে যেমন শহরতলি মানেই একটু শহরের বাইরে একটু গরিব, জিনিসপত্রের দাম কম, কিন্তু এখানে উল্টা। শহরের ভিতরে সাধারণত যারা অত বড় লোক না, তারা সাধারণত থাকে, কারণ বড় লোকরাও থাকে, বাট যারা একটু একটু আনপ্রিভিলেজড তারা থাকে শহরে। কারণ শহরে থাকলে গাড়ি কিনতে হয় না, গাড়ির মালিক হতে হয় না, বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন যেটা আগে বললাম সেটা ভালো। আর সাবার্বগুলোতে যারা একটু বিত্তবান তারা থাকে, কারণ এখানে আপনার একটা গাড়িতে হবে না, 2টা-3টা গাড়ি থাকতে হবে। কারণ একটা গাড়ি থাকলে যদি ধরেন একদিন একটু প্রবলেম হলো গাড়ি মেনটেন্যান্সের ব্যাপারে, তখন আপনি আরেকটা গাড়ি কোথায় পাবেন? আর এখানে তো ট্যাক্সি ডাকা অনেক এক্সপেন্সিভ। তো যাই হোক, কনভিনিয়েন্সের জন্য মানুষ বেশিরভাগ ফ্যামিলিতেই 2টা গাড়ি, হাজব্যান্ডের একটা গাড়ি, ওয়াইফের একটা গাড়ি, ছেলেমেয়েরা থাকলে তাদের এক একজনের এক একটা গাড়ি, এরকম। আর তো কাজেই এই জন্যে এখানে সাবার্বের দাম বেশি, এবং প্রপার্টির দাম অনেক বেশি, এবং মানুষ লাইক করে কোয়াইটনেস, যে শহরের ব্যস্ত যে হইচই হুল্লোড়, এগুলির বাইরে যে নীরব একটা এলাকা, এটা আমেরিকানরা খুবই অ্যাপ্রিসিয়েট করে, এবং তারা অনেক বেশি এনজয় করে। তো আমাদের এখানে জিয়া ভাই আশেপাশেই থাকেন, তো এখানে চলে আসছেন, আমাদের সাথে জয়েন করেছেন লাঞ্চে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর কামিং। আপনার অনেক ভিডিও দেখি, কিন্তু আজকে সামনাসামনি দেখে খুব ইমপ্রেস বা সারপ্রাইজড হয়েছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই, এনজয় করেন আপনার লাঞ্চ। থ্যাংক ইউ। তো যাই হোক, এখানে এই বাসাতে যাচ্ছি, এখন আমরা যাবো নাসির ভাইয়ের বাসায়। আর ভাই থ্যাংক ইউ, সবার সাথে অনেকের সাথে পরিচয় হলো নতুন, ফার্স্ট টাইম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, দেখা হবে পরে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো প্লাটকেল। প্লাটকেল নিউ ইয়র্ক হলো একেবারে আপস্টেট, আর এটা এই কুইন্স থেকে 90 মাইল দূরে। আমাদের লাগবে 2 ঘন্টা, কারণ পাহাড়ি এলাকাতে আবার এত স্পিডে গাড়ি চালানো যাবে না, একটু স্লো চালাতে হবে। তো ইনশাল্লাহ 2 ঘন্টার জার্নি এনজয় করবো আমরা।
ওয়াও, কি সুন্দর একটা পার্ক আর কি সুন্দর একটা লুক আউট, বিউটিফুল। আর আজ যে সময়টা সূর্য পশ্চিম দিকে একটু হেলে পড়েছে, যার জন্য বিল্ডিংগুলো আরও চকচকে দেখা যাচ্ছে। আর এটা হলো প্যালেসেট ইন্টারস্টেট পার্ক, বিউটিফুল হাডসন রিভার। আমরা পাহাড় উপর থেকে তার এই সৌন্দর্য উপভোগ করছি, অসাধারণ। এই পাহাড়টা একেবারে স্ট্রেইট নিচে নেমে গেছে এবং তারপরেই এই নদীর ওপারে শহর। এখন একটু বেশি ঠান্ডা, কিন্তু যখন একটু গরম বাড়বে তখন স্যান্ডউইচ অথবা বিরিয়ানিও হতে পারে প্যাকেটে করে এনে এখানে সুন্দর সময় কাটানো যায়, সুন্দর সন্ধ্যা অথবা সকাল উপভোগ করা যায় এবং একটা মিল এনজয় করা যায় প্রিয়জনের সাথে। অসাধারণ সুন্দর একটা জায়গা, বিউটিফুল। আর লোকেশনের জন্য আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো একটু পরেই। এই ইনফরমেশন গুগল করলে আপনার ঠিকানা পেয়ে যাবেন। আর এটার একটা নাম হলো অ্যালপাইন লুকআউট। এর সাথে ভালো কোনো ঠিকানা অথবা ডিরেকশন আমার জানা নাই, যা জানলাম শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ ফাইনাল এসে পৌঁছলাম। কি অসাধারণ সুন্দর! এই বাড়িটা একদম পাহাড়ের উপরে এবং এগুলো সব পাথরের পাহাড়। আমরা কাল ইনশাল্লাহ অনেক বেশি এক্সপ্লোর করব এবং বিউটিফুল একটা বাড়ি পাহাড়ের উপরে, অসাধারণ সুন্দর। নেবাররা অনেক দূরে দূরে, কোনো ক্রাউড নাই, একেবারেই কোয়াইট।
We have a new baby. মালার নাতি। হ্যাঁ, ইব্রাহিম। আমি নানা হয়ে গেলাম। আরো আগে দাদা হওয়া উচিত ছিল, কিন্তু ছেলেরা তো বিজি। আমাদের কত আগের এই ঘটনা ছিল। আকাশে চাঁদ উঠেছে, এখনো ফুলমুন না, আর কয়েকদিন বাকি আছে। তো বিউটিফুল এক ইভিনিং, বেশ ঠান্ডা। এখানে পাহাড়ের উপরে আরও বেশি ঠান্ডা। তো আমরা ডিনার শেষে একটু হাঁটতে বের হয়েছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো স্ট্রিট লাইট অথবা এই ধরনের কিছুই নাই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্য ডুবেছে, ওটা আসলে সূর্য ডোবার পর যে লালিমা থাকে সেটা। এখানে কিন্তু মাগরিবের ওয়াক্ত অনেকক্ষণ থাকে, প্রায় 45-50 মিনিটের মতো থাকে। আপনি যত নর্থে যাবেন মাগরিবের ওয়াক্ত তত বেশিক্ষণ থাকে। কোনো স্ট্রিট ল্যাম্প নাই, কোনো সারা শব্দ কিচ্ছু পাবেন না, গাড়ি ঘোড়া কিচ্ছু নাই, একেবারে বন, চারিদিকে বন, পাহাড়ের উপর পাথরের পাহাড়, সেই পাহাড়ের উপর বন, আর সেই বনের উপরে এখানে নাসির ভাইয়ের বাড়ি। আর চারিদিকে হরিণ, ভাল্লুকও আছে। তো তারা সাধারণত লোকালয়ে আসে না অ্যাটাক করতে। হাংরি হয়ে গেলে মাঝে মধ্যে হয়তো ট্রাশ বিন খোঁজাখুঁজি করতে পারে, কিন্তু এর বেশি কিছু না। তো আমরা একটু হাঁটাহাঁটি করব। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই দিন আমাদের সাথে। হ্যাঁ, ভাবি সকাল সকাল একদম হাতে বানানো পরোটা বানাচ্ছে। ওয়াও, ব্যাকইয়ার্ডটা $1 মিলিয়ন ব্যাকইয়ার্ড, অসাধারণ সুন্দর। এই বনের ভিতরে রাতে হাঁটতে বের হয়েছিলাম, প্রায় পূর্ণিমা ছিল, এই জন্য এত তারা দেখা যায়নি, কিন্তু বোঝা গেল এখানে আকাশ ভরা তারা দেখা যায় রাতে। আর সকালে তো দেখতে পাচ্ছেন আরো ভোরে এখানে হরিণ চারিদিকে দৌড়াদৌড়ি করে এই ব্যাকইয়ার্ডে। জাস্ট ব্রেথটেকিং।
বাংলাদেশে আমাদের যে গ্রেপটা পাওয়া যায় দেখতে এরকম হলো, এটা কিন্তু স্বাদ ডিফারেন্ট। এটার যে উপরের লেয়ারটা, চোখটা বলেন, খোসা বলেন অথবা শেল উপরেরটা, সেটা কিন্তু ভীষণ থিন এবং ক্রিস্পি। আর যে স্ট্রবেরি, বাংলাদেশে ফুটপাতে স্ট্রবেরি বিক্রি হয়, কিন্তু আমি স্বাদ পাইনি কোনোটাই খেয়ে। আসলে এখানে ফ্রেশ ফ্রুটস এগুলো যেভাবে বিক্রি হয় সেগুলো তো খুবই কুল টেম্পারেচারে, ঠান্ডার মধ্যে বিক্রি করা হয়, জন্য থাকে বেশি দিন এবং এটা স্বাদও সেভাবে মেনটেন করা যায়। যেমন যে স্ট্রবেরিটা, এটা তো তোলা হয়েছে ক্ষেত থেকে মেবি লাস্ট 48 আওয়ার্স, এর চেয়ে বেশি না, কিন্তু ক্ষেত থেকে আনার পর থেকে এটাকে রাখা হয়েছিল ঠান্ডা টেম্পারেচারে। এখানে এমনিতেই বাইরে ঠান্ডা এখন, কিন্তু ওই যে কুল রাখা হয়েছিল, এই জন্য এটা কন্টিনিউ করেছে এত সুন্দর ফ্রেশ। খুবই রসালো, হালকা টক মিষ্টি মিলেমিশে, খুব মজা। কিন্তু আসলে আমাদের দেশে তো ক্ষেত থেকে তোলার পর এটা আবার টুকরিতে করে নিয়ে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়, ট্রান্সপোর্টেশনও কখনোই করা থাকে না। এবং একটা দুঃখজনক ব্যাপার হলো, সেদিন শুনলাম যে, দেখলাম খবরে যে 30টা না 40টা ছাগল ওটা বাসের যে নিচে যে লাগেজ নেওয়ার কথা সেখানে ক্যারি করা হয়েছে এবং সবগুলি মরে গেছে। এখন অত্যন্ত দুঃখজনক, আমরা এত অমানবিক, অথচ আমরা ইসলাম, আমরা আমাদের ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করি, কিন্তু ইসলামের কিছুই ফলো করি না। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, আমাদের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে অ্যানিমেলদের প্রতি আমাদের খুব সদয় হতে হবে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, অ্যাবিউজ করা যাবে না, অথচ আমরা সেটাই সবচেয়ে বেশি করি। আর আরও দুঃখজনক হলো যে মানুষ এগুলি ধরে ফেলেছে, যদি না ধরতো তাহলে হয়তো এই মরা খাসিগুলোই আমাদের প্লেটে চলে আসতো নিঃসন্দেহে, এটা ওরা কখনোই ফেলে দিত না। এখনও ফেলে দিয়েছে কিনা আমি জানি না। সারা পৃথিবীতেই এই অ্যানিম্যাল অ্যাবিউজের উপরে বিভিন্ন ধরনের আইন আছে, অ্যানিম্যাল রাইটস, বাংলাদেশেও আছে, কিন্তু এগুলো করা হয় না, আসলে এনফোর্স করা হয় না। কিন্তু আমি মনে করি এটা খুব সিভিয়ারলি এনফোর্স করা উচিত। কী বলবো, মানুষের আইনে এনফোর্স করা হয় না, অ্যানিম্যাল আইন তো সেটা মানুষ অ্যাবিউজ হচ্ছে সমানে। তো যাই হোক, আমি আশা করব এগুলো নিয়ে আসলে চিন্তাভাবনা করবেন এবং আমাদের জনগণকেই সচেতন হতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই এগুলো আসলে বন্ধ করার। যাই হোক, স্ট্রবেরি খাচ্ছি নাসিব ভাইয়ের বাসায়, অসাধারণ সুন্দর ব্রেকফাস্ট এনজয় করছি। ভাবি এত পরিশ্রম করছে, আরে বাবা, নাসিব ভাই একেবারে মানে টার্কিশ স্টাইলে। লোক আমাদের নাই, দুই একজন থাকতে পারে। ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠে নিজ হাতে বানিয়েছেন পরোটা, আর এই গরুর মাংস, পিঠা, কত কিছু, মাই গড। এখন আপনারা, আমি জানি সবাই প্রশ্ন একটাই যে ভাবি কই, কাউকে দেখান না কেন? আসলে সবাই ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, কাজেই দেখানো হয় না। এটা হলো সামারের সবজি বাগান, এই জন্য এখন এরকম দেখা যাচ্ছে, কিন্তু ভাই তার প্রপার্টি মাশাআল্লাহ খুবই পরিষ্কার করে রাখে। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের এই দিন আমাদের সাথে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। একসময় ছিলেন এডিসনের এই পাড়া জমজমাট ছিল।